নমস্কার বন্ধুরা, আজকে আবার মনের কথায়। আজকে 13ই মে ভোট পর্ব চলছে, চতুর্থ দফা সারা ভারতবর্ষব্যাপী। তার মধ্যে পশ্চিমবঙ্গের 8টি কেন্দ্রে আজকে ভোট হচ্ছে। খুব হেভিওয়েট প্রার্থীদের আজকে ভাগ্য নির্ধারণ হবে, যেমন দুর্গাপুর বর্ধমানের ক্ষেত্রে মাননীয় বিদায়ী মিদনাপুরের সাংসদের দিলীপ ঘোষ মহাশয়ের, আবার বিদায়ী সাংসদ যিনি বহরমপুর থেকে দীর্ঘদিন জিতে আসছেন সে অধীর রঞ্জন চৌধুরীর, তেমনি আবার বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের, এরকম শতাব্দী রায় বোলপুরের, এই সমস্ত হেভিওয়েট ক্যান্ডিডেটের, শত্রুঘ্ন সিনহা আসানসোল, তো বড় বড় আবার এদিকে দিলীপ ঘোষের বিপরীতে দাঁড়িয়েছেন মাননীয় ক্রিকেটার কীর্তি আজাদ। এইসব মানুষের আজকে ভোট হচ্ছে, ভাগ্য নির্ধারণের ভোট। মানুষ নিশ্চয়ই তাদের ভাগ্য যথাসময়ে নির্বাচন করে দেবেন। কে জিতলেন কে হারলেন নিশ্চয়ই আমরা 4 জুন খুব পরিষ্কারভাবে জানতে পারবো। আমাদের একটাই দাবি বলতে পারেন, অনুরোধ বলতে পারেন প্রশাসনের কাছে, নিরপেক্ষ যেন ভোট হয়, সমস্ত পক্ষর মানুষই যেন ভোট দেওয়ার সুযোগ পায়। সেই রকম গল্প যেন আমাদের শুনতে না হয় যে দাদু সকালবেলা ভোট দিতে গেছেন একদম প্রথম দিকে, তো ভোট দেওয়ার পর জিজ্ঞেস করছেন তোর দিদিমা কি ভোট দিয়ে গেছে? তখন যিনি অফিসার আছেন ভোটে তিনি বললেন হ্যাঁ দাদু, দিদিমা তো ভোট দিয়ে চলে গেছেন। তো দাদু বললেন দেখো, লাস্ট 7খানা ইলেকশনে চেষ্টা করে চলেছি যে দিদিমা কখন ভোট আসে একবার অন্তত দেখা করে যাই। সে চুপি চুপি যে কতবার ভোট দিয়ে ফাঁকি দিয়ে আমায় চলে যায় আমি এতদিনও জানতে পারছি না। তো সেই রকম ভোট যেন না হয়। আজকে একটা অন্য রকম প্রসঙ্গে আলোচনা করব। ভোটের সাথে তার ডেফিনেটলি সম্পর্ক আছে, কিন্তু আমি একটা জিনিস আপনাদের জানাতে চাই যে এই মানুষগুলো রাজনীতিক হিসেবে কতটা অমানবিক, অথচ তারা সারাক্ষণ একটা মানবিকতার মুখোশ পরে থাকে। আমরা ডাক্তার হিসেবে এটা একদম একটা স্বার্থপর ভিডিও বলতে পারেন, মানে আমি আমার কথা বলতে ভিডিওটা করছি, অন্য করার কথা নয়। ডাক্তার হিসেবে নিজের ব্যক্তিগত ফিলিংস জানাচ্ছি আজকে। এই যে কোভিডের সময় 2020 থেকে যে একটা 2022 অবধি, প্রায় মাঝখানে একটু গ্যাপ ছিল, বিশেষ করে ইলেকশন সোকল ওরিয়েন্টেড 2021 যে বিধানসভা ইলেকশন হলো সেই সময় অনেকটাই গাঁটছড়া খুলে গেছিল। তারপর আবার কোভিডের বাড়াবাড়ি হয়, আবার লকডাউন হয় 2-1 বার। তো একটা বড় সময়, প্রায় 2 বছর আমরা কোভিডের বিভিন্ন সময় বিভিন্নভাবে কোভিড আমাদের রাজনীতি, সমাজ, অর্থনীতি সব কিছুকে যাকে বলে পরিচালিত করেছে এবং আমরাও পরিচালিত হয়েছি। এই সময় আমাদের রোল ছিল একদম যেরকম সেনাবাহিনীতে বা সীমাতে যে সোলজারদের যে রোল, আমাদেরও সেই রোল ছিল। আমরা ছিলাম ফ্রন্ট লাইন ওয়ারিয়ার। আমাদের একদম সরাসরি কোভিডের সঙ্গে যুদ্ধ করার দায়িত্ব ছিল। 2 রকমভাবে যুদ্ধ আমরা করেছি। একটা হচ্ছে প্রিভেনশনের উপর কন্টিনিউয়াসলি আমরা জোর দিয়েছি, মানুষকে ইনসিস্ট করেছি, কখনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কখনো প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, কখনো যে সমস্ত 24 আওয়ার্স নিউজ চ্যানেল আছে তার মাধ্যমে। বহু ডাক্তার, আমিও তাদের মধ্যে একজন ছিলাম, যে গিয়ে সচেতনতা বলা। কারণ একটা অসুখ যেটা আমাদের কাছে পুরো আননোন, আমরা তার ম্যানেজমেন্ট পর্যন্ত শুরুতে জানতাম না। তারপর আস্তে আস্তে আমরা কিছু ছোট ছোট স্টাডির বেসিসে ম্যানেজমেন্ট প্রোটোকল একটা বানিয়েছিলাম এবং বানিয়ে সেই মতো চলেছিলাম। এবং পুরো জায়গাটাতে আমরা 2-3টে স্বাস্থ্য যে নির্ধারক কমিটিগুলো আছে, যেমন ধরুন ICMR আছে সেন্টারে, এবং তার সাথে স্বাস্থ্য ভবন থেকে আমরা যে নির্দেশিকা পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে, বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে নির্দেশিকা দিয়েছে স্বাস্থ্য ভবনকে, সেগুলো আমরা অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করেছি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেই মেনে চলার একটু ব্যতিক্রম হয়েছিল, কিন্তু আমরা সেগুলো মেনে চলার চেষ্টা করেছিলাম। তারপর একসময় আমরা ভ্যাকসিন পেলাম, ভ্যাকসিন সবাইকে দেয়া হলো, আমরা প্রথম ভ্যাকসিন নিলাম। ভ্যাকসিন নেওয়ার পর দেখা গেল একটু কমেছে ব্যাপারটা, কিন্তু সেটা বাড়াবাড়ি আবার হলো একবার ডেল্টা প্লাস নিয়ে। ইভেন বুস্টার নিয়েও আমাদের বহু লোক সেটা ঠেকাতে পারেনি, এবং যাদের ক্ষেত্রে হয়েছে তাদের ক্ষেত্রে মারণঘাতী হয়েছে। বহু ডাক্তার মারা গেছেন, বহু বয়স্ক ডাক্তার, বহু কম বয়সী ডাক্তার মারা গেছেন, অনেকের লাং পার্মানেন্ট ড্যামেজ হয়েছে। বিশ্বাস করুন,
আমাদের অনেক ডাক্তার আছেন যাদের কথা হয়তো আপনারা কোনো মিডিয়ায় জানতে পারেন না বা কোনো মিডিয়া জানায় না, যে তাদের তাদের ফুসফুস এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে তারা আজকাল খুব ভালোভাবে সিঁড়ি চড়তে পারেন না, তাদের ইনহেলার নিতে হয়। ইনহেলার নিলেও তাদের একটা সিডেন্টারি লাইফ লিড করতে হয়, তারা খুব বেশি বাড়াবাড়ি কায়িক পরিশ্রমে কাজ করতে পারে না। বয়স কম হলেও ডাক্তারি কমিয়ে দিয়েছেন, চেম্বার প্র্যাকটিস কমিয়ে দিয়েছেন, এরকম অনেক ডাক্তার হয়েছেন। বড় বড় ফুটবলাররা ফুটবল ছেড়ে দিতে হয়েছে, এমনও হয়েছে, কারণ সেই শ্বাসকষ্ট, সেই 90 মিনিটের দৌড় তারা আর করতে পারছে না, এতটাই লাং ড্যামেজ হয়ে গেছে। কারণ কোভিডের লাং ড্যামেজ পার্মানেন্টলি হয়েছে অনেকের। তো যারা মারা গেছে, যারা অসুস্থ হয়েছে, তাদের ক্ষেত্রে বলি, আমরা তো ফ্রন্টলাইন ওয়ারিয়ার হিসেবে ঝাঁপিয়ে পড়লাম। আমরা সবাইকে বলতে লাগলাম মাস্ক পরুন, মাস্ক পরুন, মাস্ক পরুন। কজন শুনলো না আপনাদের মনে আছে? খুব বেশি অতীতের ঘটনা নয়, মেমোরি তাজাই থাকার কথা। তারপর স্যানিটাইজার এবং হাত ধোয়া দুটোর উপর জোর দেওয়া হচ্ছে, গ্যাদারিং অ্যাভয়েড করা, নিরাপদ দূরত্ব বজায় রাখা। এই সমস্ত কথাগুলো আমরা প্রতিটা ফোরামে বার বলে এসেছি এবং আমরা নিজেরাও করার চেষ্টা করেছি যতটা পেরেছি। বহু ক্ষেত্রে হয়েছে অনেক ডাক্তার হাসপাতালে কাটিয়েছে, বাড়িতে ফেরেনি, বয়স্ক মানুষ বাড়িতে আছে বলে অনেকে সোসাইটিতে ঢুকতে পর্যন্ত দেয়নি সেই সময়। কিন্তু আমরা যে যুদ্ধটা আমাদের করার কথা, যেরকম সেনাবাহিনীর লোকজন বন্দুক নিয়ে ফাইট করতে যান সীমানাতে, তখন তারা এইসব দেখেন না, কে কী ভাবছে না ভাবছে, আমরাও ভাবার কোনো সুযোগ পাইনি। আমরাও কিন্তু আমাদের যুদ্ধটা আমাদের মতো করে চালিয়েছিলাম এবং আমার মনে হয় আমরা খুব খারাপ যুদ্ধ করিনি, নাহলে এত তাড়াতাড়ি এত কম মানুষের জীবনের মূল্যে আমরা কোভিডকে আটকাতে পারতাম না। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে যে পরিমাণ জনসংখ্যা, যে পরিমাণ জনঘনত্ব, তার অ্যাসপেক্টে কিন্তু আমরা যথেষ্ট সফল ছিলাম। কিন্তু সত্যি কথা কি জানেন, একটা সময় তো নিজেদের প্রাপ্তির কথা ভাবতে ইচ্ছা করে, একটু তো মনে হয় যে আমাদের কেউ তো একটা রেকগনাইজ করবে এটার জন্য। কিন্তু বিশ্বাস করুন, কোভিডটা চলে যাওয়ার পর ডাক্তার হিসেবে রেকগনিশন কিন্তু সেরকমভাবে আমরা কিছু পাইনি। বলতে খুব খারাপ লাগে, কষ্ট হয়। আমরা কোনো মানিটারি রেকগনিশন চাইছি না, অ্যাটলিস্ট আমাদের রাজ্য সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের রেকগনাইজ করবে যে হ্যাঁ, আপনারা যে কাজটা করেছেন সেই কাজটা অতুলনীয়। আমরা দেখেছি সীমান্তে যারা যুদ্ধে যান এবং যুদ্ধে যাদের কি বলবো জীবনহানি ঘটছে বা ইনজিওর্ড হচ্ছেন, তাদের জন্য কিন্তু সরকার থেকে, আর্মি থেকে তাদের কিন্তু অফিসিয়াল রেকগনিশন দেওয়া হয়, সেটা বিভিন্ন রকমের সম্মান দেওয়া হয় এবং তাদের স্ত্রীদের বা তাদের পরিবারকে সমবেদনা জানানোর একটা অন্তত চিঠি বা একটা কিছু দেওয়া হয়, স্মারকপত্র দেওয়া হয়। আমরা কিন্তু এসব কিছু পাইনি। আমরা না কেন্দ্র সরকারের কাছ থেকে পেয়েছি, না স্বাস্থ্য ভবন থেকে পেয়েছি। একটা সময় স্বাস্থ্য ভবনের হেলথ ইন্সপেক্টর হয়ে টানা 6 মাস কাজ করেছি, ভলেন্টারি। আমি একজন প্রাইভেট, একটা বেসরকারি জায়গায় কর্মরত, তা সত্ত্বেও আমি স্বাস্থ্য ভবনের ইনভিটেশনে সেখানে গিয়ে নিয়মিত মিটিং অ্যাটেন্ড করেছি, প্রোটোকল তৈরি করেছি, প্রোটোকল তৈরি কমিটিতে ছিলাম। সেখানে প্রোটোকল তৈরি করে আমরা বিভিন্ন হাসপাতালে গিয়ে সেই প্রোটোকল ঠিকমতো ফলো করা হচ্ছে কিনা, কোভিড প্রোটোকল যেটা, কিভাবে কোভিডের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালের স্ট্রাকচার চেঞ্জ হবে, কিভাবে কোভিড পেশেন্টদের রাখতে হবে, তারা মাস্ক পরবে, কারা মাস্ক পরে কিও পিপি কিট পরে ডিউটি করতে যাবে, কিভাবে তারা ঢুকবে, কিভাবে তারা বেরোবে, সমস্ত কিছু কিন্তু আমরা সেই সময় মনিটর করেছি নিজেদের কাজের সময়ের বাইরে গিয়ে। হ্যাঁ, তখন কাজ একটু কমে গেছিলো, আউটডোরে খুব একটা পেশেন্ট আসতো না, বেশিরভাগই অনলাইন পেশেন্ট দেখতে হতো। অনলাইনও দিনের মধ্যে একাধিক দেখেছি। এর মধ্যে উল্লেখ করা যায় স্পর্শ এবং সেতুর কথা। স্পর্শ করেছিলেন মাননীয় দমকল মন্ত্রী সুজিত বোস মহাশয়। ওনার ব্যক্তিগত উদ্যোগে স্পর্শ তৈরি হয়েছিল, যেটার মাধ্যমে অনলাইনে ওনার এলাকার সমস্ত মানুষের কাছে উনি চিকিৎসা পৌঁছানোর ব্যবস্থা করেছিলেন। আর আমরা ওনাদের সঙ্গে যুক্ত হয়ে, প্রোটেক্ট দ্য ওয়ারিয়ার যুক্ত হয়ে আমরা কিন্তু অনলাইন টেলি কনসালটেশন করেছিলাম এবং যারা অসুস্থ হয়ে পড়ছে তাদের বাড়িতে অ্যাম্বুলেন্স পৌঁছে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা, যারা বাড়ি থেকে বেরোতে পারছে না, খাবার দাবার অ্যারেঞ্জ করতে পারছে না, তাদের বাড়িতে খাবার দাবার বা কাঁচামাল, রান্নার কাঁচামাল পৌঁছানোর ব্যবস্থা, চাল ডাল তেল নুন কিনে দেওয়ার ব্যবস্থা, এগুলো পর্যন্ত করা হয়েছে। এবং সেখানে অবশ্যই এটা বলতে বাধা রাখে না যে মাননীয় সুজিত বোস মহাশয় যে এফার্টটা নিয়েছিলেন তার এলাকায়, সেটার জন্য ওনাকে সত্যি কুর্নিশ করতে হয়। যেরকমটা করেছিলেন মাননীয় বিধায়ক অরূপ রায় মহাশয় হাওড়াতে, সেটা ছিল সেতু। সেখানেও আমরা একইভাবে কাজ করেছি টেলিকনসালটেশনের মাধ্যমে। তাছাড়া ছিল এই সমস্ত জায়গা এবং
আমাদের যেটা করতে হতো সেটা পিপিই কিট পরে নিয়মিত পেশেন্ট দেখতে হতো আমাদের হাসপাতালে। কারণ আমি যেহেতু একটু বয়সে কম, আমি সিনিয়রদেরকে আমাদের অব্যাহতি দেওয়া হয়েছিল সেই সময়, এবং আমরা আমাদের ডিএমএস, তৎকালীন ডিএমএস ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করে গিয়েছিলাম। কিন্তু সেই রেকগনিশন না আমি আমার ইনস্টিটিউশন থেকে পেয়েছি, আমাকে এখনও পর্যন্ত একটা সার্টিফিকেট পর্যন্ত আমার হাসপাতাল দেয়নি। ঠিক সেইভাবে আমি আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের বা কেন্দ্রীয় সরকারের কোনো সার্টিফিকেট পাইনি। একটা সময় ছিল যে পেশেন্টরা ছুটি হচ্ছে হেলিকপ্টারে করে, তার উপর ফুল চন্দন পড়ছিল, পুষ্পবৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের যে ডাক্তাররা মারা গেছেন সেই ডাক্তারদের বাড়িতে একটা শোক প্রস্তাব পর্যন্ত যায়নি, একটা শোক বার্তা পর্যন্ত যায়নি। একটা সময় ছিল মিডিয়ার প্রত্যেকটা পার্সন যারা অ্যাঙ্কার, তারা যখন অসুস্থ হয়ে রিকভার হয়েছে তাদের বাড়িতে ফল পর্যন্ত পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। আমি সেগুলো দেখেছি, ফেসবুকে তারা পোস্ট করেছেন, গেট ওয়েল সুন দিয়ে সুন্দর কাট করে পাঠানো হয়েছে। আমরা অসুস্থ হয়েছি কিনা কেউ জানতেও আসেনি, আমাদেরকে পরবর্তীকালে কোনো প্রপার ফোরামে রেকগনাইজ পর্যন্ত করা হয়নি, না কেন্দ্র সরকার না রাজ্য সরকার এখনো পর্যন্ত। আজকে কোভিড এখনো চলছে, কিন্তু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আমরা ডাক্তার হিসেবে দেখতে পাই নিয়মিত পেশেন্ট কোভিডে আক্রান্ত হয়, ভর্তি হয়, এবং বেশি বয়স্ক মানুষ কিন্তু এখনো মারা যাচ্ছেন, কেউ সেটা দেখছে না। এবং এই যুদ্ধটা যে আমরা এতটা সাকসেসফুলি করলাম, হ্যাঁ মানছি এটা আমাদের রুটিন কাজের মধ্যে পড়ে, সে তো সেনাবাহিনীরও পড়ে। সেনাবাহিনীর যুদ্ধ করা, তার জন্য প্রাণ দেওয়াটা তার ডিউটির মধ্যে পড়ে, যেটা আমাদের ডিউটি। আমরা বলছি না আমরা কিছু এক্সট্রা করেছি, কিন্তু যেভাবে সেনাবাহিনী রেকগনাইজড হয়, আমরা কিন্তু রেকগনাইজড হলাম না। কেন হলাম না? কারণ ভোটের নিরিখে আমাদের সেন্টিমেন্টটা বড় তুচ্ছ, ডাক্তারদের সংখ্যা বড্ড কম। যতই হোক না কেন 140 কোটির জায়গায় ডাক্তার কত হবে? মেরে কেটে 1 কোটি, তাও বোধ হয় নেই সারা ভারতবর্ষে যারা ডাক্তার। আমার মনে হয় 1 কোটি কেন 50 লক্ষ হবে না। তো 140 কোটি জনসংখ্যার মধ্যে 150 লক্ষ জনসংখ্যার ভোট কোথায় গেল না গেল, দিল কি দিল না, কি যায় আসে? কিচ্ছু যায় আসে না। কারণ আমরা তো মানুষকে নির্লজ্জের মতো বলতে যাব না সব কথা। আজকে না হয় আমি নির্লজ্জের মতো বলতে যাব না যে আমি কি পেয়েছি না পেয়েছি, বলতে রুচিতে বাধে আমাদের। আমরা আমাদের মতো কাজ করে যাই, করেছিলাম, করে যাচ্ছি, ভবিষ্যতে প্রয়োজন হলে করব, এবং সেখানে জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাজি রেখেই করব। বসে লুকিয়ে থাকবো না, খাটের তলায় লুকিয়ে থাকবো না। বহু লোক খাটের তলায় লুকিয়ে ছিলেন, আমরা খাটের তলায় লুকিয়ে থাকবো না, এটুকু কথা দিতে পারি। হ্যাঁ, তবে এটুকু বলতে পারি, একদম সেটাও নির্লজ্জের মতো বলতে পারি যে কোনো রেকগনিশন পেলে আমাদের ভালো লাগতো, এবং আমার মতো বহু ডাক্তার হয়তো আরও মন দিয়ে আরও এনার্জেটিক হয়ে ভবিষ্যতে কাজ করতে পারত। ভাববেন এক একটা ইলেকশন আসছে যাচ্ছে, নিজেদের কথা ভাববেন, আপনাদের যারা সুস্থ করছে এই ডাক্তারগুলোর কথা ভাবতে পারেন। যদি মনে হয়, যদি একটু টাইম পান, একটু ফেসবুকের মাঝখানে যদি একটু টাইম পান, একটু ভাববেন আমাদের কথা। কারণ দেখুন, আমরা আপনাদের কথা ভাবি বাই প্রফেশন, আমাদের ভাবতে হয়, আপনাদের শরীরের কথা আমাদের চিন্তা করতে হয়, কারণ আপনারা আসেন চিন্তাটা নিয়ে আমাদের কাছে। আর ভোট তাকেই দেবেন যাকে আপনার সবচেয়ে যোগ্য মনে হবে। ব্যক্তিগতভাবে আপনি ওই যে লিস্টটা দেখবেন ভোটের, এতে প্রত্যেকেই আপনার অযোগ্য মনে হবে, কিন্তু কিছু করার নেই। ওর মধ্যে যে সবচেয়ে কম অযোগ্য বা সবচেয়ে বেশি যোগ্য, সেই যেন ভোটটা পায়, সেই যেন আপনার প্রতিনিধি হয়ে আসে। এবার এসে যদি দেখেন আবার দল বদল হয়েছে, তাহলে 5 বছর অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আপনি একজনকে যোগ্যভাবে নিয়ে এলেন, তারপর দেখলেন হয় সে জেতেনি। হ্যাঁ, এমন একজনকে ভোট দিয়েছেন সে যোগ্য বটে, কিন্তু তার দল এত দুর্বল বা সেই নির্দল হয়তো যে সে জিততে পারলো না, সুতরাং আপনার ভোটটা কিছু লাভ হলো না। আর 2 নম্বর হচ্ছে যে জিতে এলো সে 2 দিন বাদে দল পাল্টে অন্য জায়গায় চলে গেল। আমাদের পশ্চিমবঙ্গে তো এটা একদম পুরো ট্র্যাডিশন। হ্যাঁ, বুঝে সুঝে চিন্তা ভাবনা করে ভোটটা দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।